আরে ও পাশে রাখো, পাশে নিয়ে আসো, পাশে শেখ কামরুল হোসেন। এখানটা স্যার আমি পিছন সাইড ছিলাম, তাহলে এখানে একটা হুটগার্ড পড়ে গেল। যখন ছুটে এসেছি তাহলে গার্ড পুলিশ ছিল, ওদের বাচ্চাকে আলমগীরের লোক, ওদের বাচ্চা মারা গেল। যদি মারা গেছে ওর আগে ও রাত্রেবেলা বলছি যদি আপনার না পারেন আমাকে ছেড়ে দিন, আমি অন্য জায়গায় দেখিয়ে নিব, না বাচ্চা ঠিক আছে। হ্যাঁ, এমন করে তার বাচ্চা বলছে আমার বাচ্চার পেটটা ফুলে যাচ্ছে, বলছি যা ফুলে বলে কিছু হবে না, 2-3টা ইঞ্জেকশন এমনভাবে দিচ্ছে মানে ছোটো বাচ্চাকে যেমন যেন গুতার মারছি, এইভাবে ওরা বলতে গেলে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা মারা গেল। মারা যাওয়ার পরে তারা ওখান থেকে বেরিয়েছে, যে যার কান্নাকাটি করছে। এবার যে যার ছেলে মারা গেলে কী মনে হয় বাপের অবস্থা। এবার গার্ড পুলিশরা ওদেরকে বলছে আর একটা ছেলে মারা গেলে তো কত ছেলে মানে জন্ম হয়ে যাবে। গার্ড পুলিশ, হ্যাঁ গার্ড পুলিশ যেটা থাকে, হ্যাঁ। এইবার ওই ব্যাপারে ওরা টানা হেঁচড়া করে নিয়েছে, এটা আমি ওদের মুখোমুখি শুনেছি, ওই প্রকাশে দেখেছি ওই যে ওরা মারামারি করছে। তারপরে আমি নিজে আমার নিজের পেশেন্ট আছে, আমি ওদেরকে বললাম আমার মেয়ে নিজে ছটফট করছে ডেলিভারি, আর নার্সকে বললে ও বলছে কি তুমি ডাক্তার হয়ে যাও। আমি যদি ডাক্তার যাও তুমি মাঠে যাওয়া রোপণ করবে, আমি কেন সে এখানটা ঢুকিয়েছি। এই হসপিটালে কি মানুষ পরিষেবা তো নিতে আসে, তো এখানে নার্সের ব্যবহার বলছে কি তুমি ডাক্তার হয়ে যাও, যদি বললাম কিছু ইঞ্জেকশন লাগবে কিংবা ট্যাবলেট লাগবে দিয়ে দিন, না তুমি ডাক্তার হয়ে যাও, তাহলে এখানে আমাদের মাথা গরম হবে না, হবে না। আর কেউ যাবে না, আর কেউ যাবে তো উঠে যান। দর্শক শুনলেন, আশা করি বুঝতেও পেরেছেন কি হয়েছে। এই যে ঘটনা সেটা ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরাতে। এগরা মহকুমা হাসপাতাল বলে একটা হাসপাতাল ওখানে আছে। তো যেটা বলা হচ্ছে যে ওখানে বাচ্চার মৃত্যু হয়েছে, চিকিৎসায় গাফিলতি। তো যখন পরিবার কান্নাকাটি করছে তখন নাকি ওই গার্ডের দায়িত্বে থাকা পুলিশের এই কর্মী ওই রকম একটা মন্তব্য করেছেন, আরে বাচ্চা তো আবার তো হয়ে যাবে, একটা গেছে তো কি হয়েছে। যখন বাচ্চা চলে যাওয়াতে একটা পরিবার শোকার্ত, তারা কাঁদছেন পরিবারের লোকেরা, তো সেখানে পুলিশের এই লোক নাকি বলেছেন আরে একটা গেছে তো কি হয়েছে, আবার তো হয়ে যাবে। তো এটা সহ্য করা যায়নি, সহ্য করার কথাও না, যদি এই কথাটা সত্যি উনি বলে থাকেন, সহ্য করার কথাও না। তো সেই জন্য সেই আক্রোশটা হচ্ছে এটা। পুলিশকে বেধড়ক মারধর করা হয়েছে, গণধোলাই দেওয়া হয়েছে। যারা ওখানে ছিলেন তারা অনেকে শুনেছেন বা পরে শুনেছেন। তো যখন তারা শুনেছেন, সবাই এমনিতেই হাসপাতালের পরিষেবা নিয়ে একটা ক্ষোভ রয়েছে, শুনলেন যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা ঠিকমতো করে ব্যবহার করেন না বলা হলো, তো ক্ষোভ রয়েছে পরিষেবা নিয়ে। তো যখন এবং চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু বলে বলা হচ্ছে, তো যখন তারা এইসব নিয়ে শোক প্রকাশ করছে বা ক্ষোভ প্রকাশ করছেন, তখন নাকি ওই রকম বলা হয়েছে যে আরে একটা গেছে তো আবার তো হয়ে যাবে। এটাই নাকি অসহ্যের একটা ব্যাপার হয়ে গেছে। তো সেই জন্যে পুলিশ কর্মীকে এইভাবে গণধোলাই দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখুন, পুলিশের ওপরে মারধরের খবর আমরা এর আগেও করেছি। এখন ইদানিং অনেক ঘটনা দেখছি ঘটছে, কখনো জুতো মারা, কখনো লাঠি মারা, কখনো হেলমেট দিয়ে মারা। দেখছি আমরা একাধিক ঘটনা রাজ্য জুড়ে ঘটছে, খুব খারাপ। এগুলো কখনো কাম্য না, কাউকেই মারা কাম্য না, না পুলিশ না জনগণ। কেউ কাউকে মারবেন, গণধোলাই হবে, এগুলো ঠিক না, এগুলো বেআইনি, করার কথা না। এবং পুলিশ যেখানে আইনের রক্ষক, তার উপরে চড়াও হওয়ার ঘটনা ঘটবে, আক্রমণ ঘটবে, এটা কাম্য না একেবারেই।
কিন্তু ওই যে এমন এমন বিষয় উঠে আসছে, রক্ত মাংসের মানুষ তো, ক্ষোভ এমন হয়ে যাচ্ছে যে সীমা অতিক্রম করে যাচ্ছে, তার জেরে এরকম ঘটনা ঘটিয়ে দেওয়া হচ্ছে। আবার বলছি, যা হচ্ছে খুব খারাপ হচ্ছে। পুলিশের উপর আক্রমণ কখনোই কাম্য না। যদি কোথাও মনে হয় যে পুলিশ ঠিক মতো কথা বলেননি, মানে ঠিক বিহেভ করেননি, তার অভিযোগ করার জায়গা আছে, কিন্তু গায়ে হাত তোলা ঠিক না। কিন্তু আমি তো ঠান্ডা মাথায় কথা বলছি, ঠান্ডা করে বসে বলছি, এসি চালিয়ে বসে বলছি না। যখন কেউ ঘটনাস্থলে থাকেন, যখন দেখেন চোখের সামনে একটা অমানবিক কিছু ঘটছে বা কেউ কিছু বলছেন, তখন তো মাথা তো অনেকেরই ঠান্ডা থাকে না, হয়তো সেই জন্য ঘটনা ঘটিয়ে ফেলছেন। কিন্তু এটাও ঠিক, যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরও কপালে এখন বিরাট দুঃখ রয়েছে। দেখবেন পুলিশের লোকেরা এবার কিভাবে কেস ওনাদের নামে সাজাবেন বা দেবেন। ডিউটিরত তো কর্তব্যরত একজন পুলিশ কর্মী, তার উপরে হাত তোলা, এবার এমন ধারা দিয়ে কেস টেস পুলিশ দেবে, তাদের আবার জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে। ফলে মাথা গরম করে এটা করতে গিয়ে এবার তাদের জীবন নিয়ে সংশয়, মানে তাদের কেস টেস ভারী কেস দেবে না, মানে পুলিশে আক্রমণ করা হয়েছে, তার ছবি টবি আছে। বিরাট যন্ত্রণার, বিরাট কষ্টের। মানে এক হচ্ছে ওই রকম পরিষেবা, তা নিয়ে ক্ষোভ, আবার সেখানে মাঝখানে একজন এসে নাকি ওই রকম কথা বলে ফেলেছেন, তো তার উপরে ক্ষোভটা আছড়ে পড়েছে, আছড়ে পড়ে আবার নিজেদের বিপদ ডেকে এনেছেন। কারণ পুলিশের আক্রমণ করা হয়েছে মানে ভারী কেস। এমনিই দেখেছেন পুলিশে কিছু না হলে পুলিশ কেস দেয়, যখন কাউকে জব্দ করতে হবে দেখবেন পুলিশের হয়তো ওখানে দেখাই নেই, তবুও কেস দিয়ে দেবে যে সরকারি কাজে বাধা, পুলিশের ওপরে আক্রমণ। পুলিশ বলছে আর কি করবেন, পুলিশ বলছে নিজেদের মতো করে তারা লিখে ফেলছেন পুলিশের অফিসাররা। ফলে মানুষকে এমনিতেই হেনস্থা করতে তারা একেবারে সিদ্ধহস্ত হয়ে গেছেন অনেকে, সবাই আমি বলবো না। আমি তো ভুক্তভোগী বলে আমি কথাগুলো খুব জোর দিয়ে বলি এবং পুলিশের ব্যাপারগুলো আমি খুব গুরুত্ব দিয়ে দেখিও। তো ফলে এটা যখন ভিডিও ফুটেজ এখন মানে কলিকাল ঝরঝরে করে দেবে পুলিশ, এটা আমরা বুঝতে পারছি। তো আমি সেই জন্যই বলবো যে যখনই কিছু হবে একটু নিজেদেরকে নিয়ন্ত্রণ করবেন। একটু বুঝছি সীমা ক্রস করে যায় শুনলে টুনলে ঘটনা, তবু কি আর করবেন। রাজ্যে তো আইন শৃঙ্খলা, আইনের শাসন বলেই তো কিছু নেই। আপনি আগ বাড়িয়ে কিছু করতে যাবেন, আপনার গলা টিপে দেবে, ফলে বিপদে আপনাদেরকে পড়তে হবে। সুতরাং এই ধরনের কিছু হলে সংযত থাকবেন। ক্ষোভ বিক্ষোভ দেখাতে পারেন, মানে স্লোগান দিতে পারেন, সামনে অন্য পন্থা আছে ক্ষোভ বিক্ষোভ দেখানোর, কিন্তু গায়ে হাত দেওয়া, মারধর করাটা, এটা করলে পুলিশ ছাড়বে না, এটা বলতে পারি। আর এইসব ক্ষেত্রে পুলিশ মন্ত্রীও কিন্তু খুব সজাগ। অন্যান্য ক্ষেত্রে পুলিশকে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তিনি হয়তো সেই অর্থে বলেন না, কিন্তু এই ধরনের বিষয় সামনে এলে উনিও কিন্তু নিশ্চয়ই অর্ডার দেন যে এবারে কড়া ব্যবস্থা নাও। তো যাই হোক, পুলিশ তো তার মতো করে ব্যবস্থা নেবে, কিন্তু পুলিশকেও ভাবতে হবে যে পুলিশের উপর এত রাগ কেন মানুষের হচ্ছে। আমি যেটা বারবার বলে আসি যে পুলিশের উপর এত রাগ কেন মানুষের হচ্ছে। পুলিশ তো মানে পুলিশকে তো মানুষ ভয় পাবেন, পুলিশ তো দেখেছি চোর পেটায়, এখন পুলিশকে কেন মানুষ পেটাচ্ছে, কেন উল্টো ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো এটাও মানে বোঝার একটা মানে ব্যাপার আছে পুলিশের। আশা করি পুলিশ সেটাও ভাববে যে তাদের কাজকর্ম কি ঠিকঠাক হচ্ছে, নাকি তাদের কাজকর্মটাও একটা মানে প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে। তারা কি ঠিকমতো করে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, আইন মেনে কি কাজ করছে পুলিশ বাহিনী, নাকি দলদাস বৃত্তি করছে। আমার মনে হয় পুলিশেরও সেটা ভাবার রয়েছে। কারণ মানুষের ক্ষোভ হোক এবং সেই ক্ষোভ আছড়ে পড়ুক পুলিশের উপরে, আমরা কোনোটাই চাই না। না মানুষের ক্ষোভ হোক, না পুলিশ মানে ওই একপেশেভাবে চলুক, আর না কখনো কোথাও কোনো কারণে পুলিশের উপরে ক্ষোভটা আছড়ে পড়ুক। আমরা কোনোটাই চাই না, আমরা কোনোটাই চাই না। কারণ আবার বলছি, পুলিশের উপরে ক্ষোভ প্রকাশ হয়তো হয়, মানুষ হয়তো করেন, কিন্তু এইভাবে করলে তাদের জীবনটাও একেবারে করে দেবে পুলিশ। আমি জানি না কজনকে ধরেছে, কি করবে শেষ পর্যন্ত, জানি পুলিশ সেটা করবে, কড়া ব্যবস্থা নেবে। সেই জন্য সব কিছু আসলে সব যখন কোলাপস হয়ে যায় না, এগুলো তো মানে ধরুন কিছুদিন মানে কয়েক বছর আগেও তো ভাবা যেত না পুলিশকে মারধর, ভাবা যেত কি কয়েক বছর আগেও। তো সিস্টেম যখন কোলাপস হয়ে যায় না, আমি জানি এগুলো ঘটে একটার পর একটা, কিন্তু আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। সিস্টেম কোলাপস হয়ে যাচ্ছে, সে তো কার জন্য হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন। সুতরাং আমাদের মাথা ঠান্ডা রেখে যেটা করতে হবে, সিস্টেমকে যিনি এইরকম করে ফেললেন তাকে সিস্টেম থেকে আউট করতে হবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য হতে হবে, এটা আমাদের উদ্দেশ্য হতে হবে। আর যে অভিযোগটা এখানে করা হয়েছে যে ওই মিসবিহেভ, এটাও একটু পুলিশ কর্মীদেরকে শেখাতে হবে। আমি দর্শকের খোঁজ নিচ্ছিলাম যে কে এই ব্যক্তি যে এরকম কথা বললেন, কীভাবে কথা বলতে হয় মানুষের সঙ্গে, কি প্রশিক্ষণ নেই নাকি? পুলিশকে তো বন্ধু হতে বলা হয়েছে, তো পুলিশ এইরকম মন্তব্য কেন করবে?
কে এই ব্যক্তি, কবে কোথায় বাড়ি, কোথা থেকে চাকরি করছেন, কবে থেকে করছেন, বয়স তো দেখছি হয়েছে, তো এরকম একটা সেন্টিমেন্ট, একটা এরকম বাচ্চা মারা গেছে, তো সেই সময় কী ধরনের বিহেভ করতে হয় সেটা উনি জানেন না। তো এই খোঁজটা নিতে গিয়ে দর্শক যেটা শুনলাম, আরে উনি তো পরে চাকরি পেয়েছেন, পরে বলতে মানে বয়সকালেই পেয়েছেন, সেটা হচ্ছে যে ওই খাদিকুলে একটা বাজি কারখানায় মানে বিস্ফোরণ হয়েছিল, মনে আছে দর্শক আপনাদের? খাদিকুলে, তারপর তো দিদিমণি কত কী বলেছিলেন, বাজি হাব করবে না কী সব বলেছিলেন। সেই মানে ওই বাজি কারখানাতে যারা মারা গেছিলেন তাদের পরিবারের তো অনেককে তো চাকরি দেওয়া হয়েছিল, তো এই ব্যক্তির স্ত্রী নাকি ওখানে মারা গেছিলেন বাজি কারখানায়, তো সেই সূত্রে উনি হোমগার্ডের চাকরিটা পেয়েছেন। সুতরাং আমি জানি না পড়াশোনা কত দূর কী, তো এইসব লোকেরা চাকরি পেয়েছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে ওই সান্ত্বনা দেওয়ার জন্য চাকরিটা। যদিও একটা পরিবারের অবশ্যই আর্থিক সংস্থানের প্রয়োজন রয়েছে, কিন্তু দিদিমণি ওই পাশে থাকার নাম করে কিছু হলেই দেখবেন এই যে এখানেও দেখছি যেটা নর্থ বেঙ্গলের ক্ষেত্রে বলা হয়েছে, পড়াশোনা না করলেও হবে, শুধু লিখতে আর একটু পড়তে পারলেই নাকি চাকরি, সব কথা এটা হোমগার্ডে। এই যে যাকে তাকে নিয়ে নেওয়া এবং তাদের প্রপার প্রশিক্ষণ না দেওয়া, শিক্ষাতে একটা তো গুরুত্ব তো আছেই না। আমরা যতই বলি যে শিক্ষায়, পুঁথিগত শিক্ষায় সব কথা না, কিন্তু তবুও কিছু কথা, পুঁথিগত শিক্ষাটাও খুব প্রয়োজন রয়েছে। কিছু হলেই তাদের মুখ বন্ধ করার জন্য একটা চাকরির অফার দিয়ে দেওয়া, একটা চাকরির প্রস্তাব দিয়ে দেওয়া, দেখবেন কিছু হলেই সরকার পাশাপাশি এই তো আর বলবেন, দেখবেন লোকেরা শাসকের দিদিমণি চাকরি দিচ্ছেন, দিদিমণি চাকরি দিচ্ছেন, মনে হচ্ছে দিন বাড়ির চাকরি দিচ্ছেন, সরকারি চাকরি। এটা সরকার কোনো কারণে, মানবিক কারণে দিতে পারে, কিন্তু এখন তার অন্য চাকরি তো আর উনি তার সাধারণ মানুষকে দেন না, পরীক্ষার মাধ্যমে সে অর্থে চাকরি হয় না। উনি যেটা করছেন এখন নিজের সস্তা রাজনীতি করার জন্য পুলিশের সব পোস্টকে ফাঁকা, মানে কত 60,000 না কত হাজার পোস্ট ফাঁকা রয়েছে, সেখানে নিয়োগ করছেন না। উনি কি করছেন, ওনার সস্তা রাজনীতি করার জন্য যখনই কিছু ঘটছে চলো মানে হোমগার্ড, স্পেশাল হোমগার্ডে ঢুকিয়ে দিচ্ছেন। লোককে দেখাচ্ছেন আমি কত মানবিক। অ্যাকচুয়ালি পদগুলো একটা সিস্টেমে মানে পূরণ করার কথা, সেখানে পূরণ করা হয়নি, সেটা পদগুলো পূরণ করা হচ্ছে না। উনি কোথাও এই করছেন, কোথাও চাকরি দান করছেন, আর নিজের সস্তা রাজনীতি করছেন। তো সেটা করতে গিয়ে যেটা হচ্ছে, হিতে বিপরীত হচ্ছে, প্রপার প্রশিক্ষণ হচ্ছে না, যেখানে সেখানে ডিউটি দেওয়া হচ্ছে, ঠিক মতো করে মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটাও ঠিক করে শেখানো হয়নি, একটা সেন্টিমেন্ট কীভাবে বুঝে চলতে হয় সেই জ্ঞানটুকু রাখেন না। যেভাবে উনি ডিউটি করছেন, কতটা সুস্থ অবস্থায় করছেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। তো এইগুলো না একটা বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে, এবং সমাজের একটা অংশে ক্ষোভ তৈরি হচ্ছে, এবং সেই ক্ষোভ কখনো কখনো আছড়ে পড়ছে। আর সেই সঙ্গে হাসপাতালের পরিষেবা নিয়েও ক্ষোভ রয়েছে। হয়তো করে বলবেন নার্সরা যে আমরা কি কম প্রেশারে আছি, আমরা কত ডিউটি দিচ্ছি, আমাদের কি মেজাজ ঠিক থাকে? আমি তাদের কথাটাও গুরুত্ব দিই। আমি জানি হাসপাতালের নার্সদেরও যা চাপ আছে এই মুহূর্তে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, তাদেরও মেজাজ ঠিক থাকার কথা না। সেখানেও তো লোক নিয়োগ করা হয়নি, সেখানেও লোক নিয়োগ করা হয়নি। আমার আরামবাগ হাসপাতালের কথা বলতে পারি, আমি এখানেও শুনেছি পর্যাপ্ত নার্স নেই, প্রচণ্ড ডিউটি। মেজাজ ঠিক থাকে? মেজাজ ঠিক থাকে? সবসময় মানুষের চাহিদা অনুযায়ী করতে পারেন না, আছড়ে পড়ছে ক্ষোভটা নার্সদের ওপরে। অ্যাকচুয়ালি পরিকাঠামোগত সমস্যা, পরিকাঠামোগত একটা অভাব, একটা তৈরি হয়েছে। ওনাদের উপরে জের পড়ে যাচ্ছে, ওনারা প্রেশার সামলাতে পারছেন না, ব্যবহার ঠিক করে উঠতে পারছেন না, জের হয়ে যাচ্ছে। আসলে পুরো সিস্টেম যখন কোলাপস হয়ে যায় না, তখন সব দিকটা মানে ফুটো হয়ে যায়, সব দিক ফুটো হয়ে গেছে। কোন দিকটা সামলাবেন? সব দিক ফুটো হয়ে গেছে। তবুও বলবো যারা কাজ করছেন একটু মানবিক মানসিকতা দেখাবেন। রাজ্যের মানুষ তো আপনাদের উপরে নির্ভর করে থাকেন, জানি আপনাদের প্রেশার রয়েছে, কিন্তু নির্ভর তো কি আর করবেন, গরিব মানুষগুলো নির্ভর করে থাকেন, একটু পরিষেবা পাওয়ার তারাও তো চেষ্টা করেন, কিন্তু আপনাদের চাপটা আমরাও বুঝি। ফলে একটাই উপায় দর্শক, এই সমস্ত বিষয় থেকে রাজ্যকে মুক্ত করতে গেলে সিস্টেমটা যিনি ভেঙে ফেলেছেন তাকে আগে এখান থেকে হটাতে হবে, যেটা আমি বারবার বলছি। ওটা করুন, না হলে কোনো সমস্যার সমাধান হবে না। সবাই সব দিক দিয়ে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত হবেন। সিস্টেমটাকে বদলাতে হবে, না হলে কিন্তু খুব মুশকিল। দর্শক বলবেন যে ছবি সামনে এসছে পুলিশ কর্মীকে বেধড়ক মারধর, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।